আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আর এক্সট্রা কোনো কথা নয়, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে আমরা শিখব মডেল ভার্বের ব্যবহার। আমরা প্রথমে জেনে নেই মডেল ভার্ব আসলে কোনগুলো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, আপনাকে অবশ্যই মডেল ভার্বের ব্যবহারগুলো অনেক ভালোভাবে শিখতে হবে। এগুলো আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন তখন প্রয়োজন, যখন লিখতে যাবেন তখনও প্রয়োজন হবে। ইভেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ভার্সিটির এক্সাম, মানে যে কোনো ধরনের এক্সামগুলোতে আপনার এগুলোর ব্যবহার অনেক ভালোভাবে জানতে হবে। তাছাড়া আপনি ইংরেজিতে কখনোই ভালো করতে পারবেন না। সো এই মডেল ভার্বগুলোর অনেক ধরনের ব্যবহার হয়, একটি করে মডেল ভার্বের অনেকভাবে ব্যবহার করা যায়। সো সবগুলো মডেল ভার্ব হয়তো বা একটি ক্লাসে কভার করা পসিবল হবে না। সো আজকের ক্লাসে আমরা শিখব মে এবং ক্যান এর ব্যবহার। এই দুটি মডেল ভার্বের ব্যবহার আমরা অনেক ভালোভাবে আজকে শিখব। এই দুটিরই তিনটি করে ব্যবহার আমরা আজকের ক্লাসে শিখে নেব। সো প্রথমে আমরা একটু বেসিক কিছু জিনিস জেনে নেই মডেল ভার্ব সম্পর্কে। সেটি হচ্ছে মডেল ভার্বের পর সবসময় ভার্বের সাথে কোনো এস অথবা ইএস যুক্ত হবে না। মোট কথা ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের যে মেইন ফর্ম সেটি বসবে মডেল ভার্বের পর। এটি হচ্ছে প্রথম কথা, এটি মনে রাখতে হবে। আর মডেল ভার্ব হচ্ছে ভার্বের আগে বসে সবসময় ভার্বকে সাহায্য করে, এজন্য এদেরকে অক্সিলারি ভার্বও বলা হয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেই। যেমন আমি যদি বলি আই গো, সিম্পল একটি ছোট্ট সেন্টেন্স, আই গো আমি যাই। এখন তাহলে আমি যদি এখানে মডেল ভার্ব ব্যবহার করি আই ক্যান গো, আমি যেতে পারি, তাহলে এটা আমার সামর্থ্য বা সক্ষমতা বোঝাচ্ছে। তাহলে এই ক্যানটি কোথায় বসলো? এই গোর আগে। তার মানে মেইন ভার্বের আগে বসে সবসময় মেইন ভার্বকে সাহায্য করে, যার জন্য এই মডেল ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্বও বলা হয়। এই মডেল ভার্বের পর যে ভার্ব আসবে এই ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। এখানে আমরা যেমন হি হলে গোস বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে ভার্বের সাথে। তো যখনই এই মডেল ভার্বগুলো থাকবে তারপর যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। ওকে, এই ছিল আমাদের বেসিক কথোপকথন। সো আমরা আজকে শিখব মে এবং ক্যান এর ব্যবহার। মে এবং ক্যান এই দুটি দ্বারাই পারা বোঝায়, বাট এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে ক্যান দ্বারা আমরা বোঝাই যে কোনো কিছু সামর্থ্য, কোনো কিছু করার সামর্থ্য আছে, করতে পারার সামর্থ্য। আর মে অর্থ হচ্ছে সম্ভাবনা আছে, কম সম্ভাবনা। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে মে এবং ক্যানকে ব্যবহার করতে হয়। দেখুন, সে হয়তো বা আসতে পারে বা সে হয়তো আসতেও পারে। এই বাক্যটির মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যে সে আসতেও পারে আবার নাও আসতে পারে, আসার সম্ভাবনাটা অনেকাংশে কম। সে খেলতে পারে, এটি কেমন? আর সে খেলতেও পারে আবার নাও খেলতে পারে, মানে কম সম্ভাবনা বোঝাচ্ছে। এই ধরনের কম সম্ভাবনা যুক্ত যে কোনো ধরনের বাক্য আমরা মে দিয়ে গঠন করতে পারবো। এখানে আমি দেখুন তিনটি বাক্য লেখা আছে, সময় স্বল্পতার কারণে আগে থেকে লিখে রেখেছে। এখানে সে হয়তো বা আসতে পারে অথবা সে হয়তো আসতেও পারে, এ ধরনের বাক্য আমরা মে দিয়ে গঠন করতে পারবো। কিভাবে দেখুন, স্ট্রাকচারটি উপরে দেওয়া আছে, সাবজেক্ট মে, তারপর যে ভার্ব, ভার্বের আমরা জানি অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের মেইন ফর্ম হবে। তাহলে সাবজেক্ট প্রথমে বসবে সে, হি, হি, তারপরে যে মে আসবে, তারপর ভার্বের বেস ফর্ম কাম, হি মে কাম, সে আসতেও পারে। সিম্পল, একদম খুবই সিম্পল ভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। সে নাও আসতে পারে, মানে তার আসার সম্ভাবনাও রয়েছে আবার না আসার সম্ভাবনাও রয়েছে, নাও আসতে পারে, সম্ভাবনা অনেক কম। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি মে নট কাম। তাহলে এই মেয়ের পর আমরা একটি নট যুক্ত করে দিলে কিন্তু বাক্যগুলোকে নেগেটিভ করে ফেলতে পারছি, না বোধক বাক্য তৈরি করে ফেলতে পারছি। সে কি আসতে পারে, মানে সে কি আসতে পারে, আসার সম্ভাবনা তার রয়েছে, সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, এই ধরনের বাক্যে আমরা জাস্ট এই মেয়েটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। মে হি কাম, মে হি কাম, সে কি আসতে পারে, তার কি আসার সম্ভাবনা রয়েছে। সো এই যে যে সম্ভাবনা যুক্ত বাক্য, এই ধরনের বাক্যগুলোকে কিন্তু আমরা মে দিয়ে
অনেক সহজেই তৈরি করে ফেলতে পারি। আরেকটি কথা, এখানে বলেছি যে মেয়ের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, বাট আমরা এই যে 38 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে এটি খেয়াল করলে দেখবেন ভার্বের সাথে এখানে আইএনজি হয়েছে। আইএনজি এখানে তাহলে কেন আসলো ভাইয়া? আইএনজি এখানে আসার একটি কারণ আছে, সেটি হচ্ছে এই যে মেয়ের পর দেখুন বি ব্যবহৃত হয়েছে। এই বির কাজটা কি আমরা এখন সেটি শিখব। দেখুন, কেউ যদি নিজে কোনো কিছু হয়, হ্যাঁ, আমরা একটু বাক্যের মাধ্যমে দেখে নেই। সে হয়তো বিদেশি হতে পারে, মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা, বাট সম্ভাবনাটা নিজে হওয়ার। সে হয়তো বা ডাক্তার হতে পারে, বা আমরা কাউকে বলতেছি কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ হয়তো বা অসুস্থ হতে পারে। মোট কথা এই যে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, নাউন কোনগুলো? সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে টিচার হতে পারে, হ্যাঁ। আর অ্যাডজেক্টিভ আমরা জানি যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ। সে ভালো হতে পারে, সে খারাপ হতে পারে, বা সে খারাপ নাও হতে পারে, সে সৎ হতে পারে, হ্যাঁ, সে অসুস্থ হতে পারে। তার যে এই অবস্থাগুলো, এই ধরনের যে বাক্যগুলো যে হয়তো হতে পারে, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা মে বি তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করে ফেলতে পারি। কিভাবে? আমরা একটু বাক্যের মাধ্যমে দেখে নেই। দেখুন, তিনি হয়তো সৎ, তার মানে দেখে লোকটিকে ভালো মনে হচ্ছে, তিনি সৎ হয়তো বা, আবার সৎ নাও হতে পারেন। এ ধরনের বাক্যে আমরা মেবি ব্যবহার করতে পারি। আমরা তো কথায় কথায় ইউজ করি যে মেবি, হয়তো বা, হ্যাঁ, সেই মেবির পর সবসময় নাউন অথবা অ্যাডজেক্টিভ আসে। ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি করতে হবে, আমরা পরবর্তীতে সেটি শিখবো। তাহলে দেখুন, তিনি হয়তো বা বিদেশি হতে পারে, সে হয়তো বিদেশি হতে পারে। হি মে বি ফরেনার। হি মে বি ফরেনার মানে একটি লোক যাচ্ছে, দেখে একটু সাদা চামড়ার, একটু পোশাক আশাক আমাদের কালচারের সাথে যায় না, দেখে মনে হচ্ছে সে হয়তো বা বিদেশি হতে পারে। হি মে বি ফরেনার। ওকে, তারপর দেখুন, তিনি হয়তো সৎ, একটি লোককে দেখে অনেক ভালো মনে হচ্ছে, তিনি হয়তো সৎ। সৎ হতেও পারে, আবার নাও হতে পারে, আমরা শিওর না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি মে বি অনেস্ট। হি অর শি মে বি অনেস্ট। আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করব, মেয়েদের ক্ষেত্রে শি। হি মে বি অনেস্ট। তারপর দেখুন, তিনি সৎ নাও হতে পারে। তিনি যে সৎ এটা তো আমরা শিওর না। সেই ক্ষেত্রে মেয়ের পর জাস্ট একটি শুধু নট বসিয়ে দিতে পারে, কিচ্ছু করতে হবে না। হি মে নট বি অনেস্ট। একটি জিনিস খেয়াল করুন, এই মে বির পর কিন্তু নট আসবে না। এই যে নটটা, এটি একদম মে বির পরে যে বসবে না, এই মে এবং বির মাঝখানে কিন্তু নটটি চলে আসবে। হি মে নট বি অনেস্ট, তিনি সৎ নাও হতে পারেন। হি মে নট বি ডক্টর, তিনি ডাক্তার নাও হতে পারেন। হি মে নট বি অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার নাও হতে পারেন। সো মের পর নট হবে, তারপর বিটি আসবে। ওকে, সো এবার আমরা একটু দেখে নেব যে হয়তো কিছু করছে অর্থে, মানে একটি কাজ চলমান আছে, সেই চলমানটা সে করছে কিনা আমরা শিওর না। হয়তো আমরা জিজ্ঞেস করছি যে আমান কি পড়ছে, এখন উত্তর আসলো যে আমি যাকে জিজ্ঞেস করছি সে বলল সে হয়তো পড়তেও পারে, সে হয়তো ঘুমাতেও পারে, সে হয়তো বা ফেসবুকও চালাতে পারে। হ্যাঁ, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, সে হয়তো কিছু করছে। উদাহরণের মাধ্যমে আমরা দেখি, এই যে হয়তো কিছু করছে, মেবি যেহেতু করছে কাজ, সেহেতু ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে শুধু মে আসলে কিন্তু আমরা ভার্বের সাথে কখনোই আইএনজি যুক্ত করব না। মেয়ের পর যখনই বি আসবে, বি থাকবে, তখনই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো। আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। সে হয়তো পড়ছে, মানে সে রুমে আছে, আমরা জানি না, সে হয়তো বা পড়ছে, হয়তো বা নাও পড়তে পারে। হ্যাঁ, সো শি দিয়ে আমরা এটি লিখি, শি মে বি রিডিং। তাহলে এখানে কি হলো দেখুন, এখানে এই যে রিড যে ভার্ব, তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে গেছে। তারপর সে হয়তো ঘুমাচ্ছে না, সে হয়তো বা রুমে ঘুমের ভান করে চুপ করে শুয়ে আছে, আবার দেখা যাচ্ছে এক পাশে ফোন নিয়ে হয়তো বা ফেসবুকিং করতেছে বা কারোর সাথে চ্যাটিং করতেছে। সে হয়তো বা ঘুমাচ্ছে না, আবার ঘুমাতেও পারে, ঘুমায়ও যেতে পারে, আমরা শিওর না। হ্যাঁ, হয়তো, তো সে হয়তো ঘুমাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা লিখব শি মে নট বি
শি মে নট বি স্লিপিং, সে হয়তো বা ঘুমাচ্ছে না। মেয়ের পর কিন্তু এই যে নট আসছে, তারপর কিন্তু বি আসবে, তাহলে মে এবং বির মাঝখানে নট বসে আমরা নেগেটিভ করে ফেলতে পারবো। আবার যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিন্তু মে বি পুরোটা সামনে আসবে না, জাস্ট মেটুকু সামনে আসবে, সাবজেক্টের সামনে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বি হয়ে তারপর ভার্ব হবে। হ্যাঁ, এভাবে। সো আমরা 34, 37 এবং 38 নম্বর স্ট্রাকচারটি শিখে ফেললাম। এবার আমরা পরবর্তী স্ট্রাকচারগুলো শিখে নেব। এবার আমরা শিখবো ক্যান এর ব্যবহার। আমরা মে দ্বারা শিখেছি যে কোনো কিছুর যদি সম্ভাবনা থাকে, সম্ভাবনা অত্যন্ত কম থাকে, সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। আমরা ক্যান ব্যবহার করব তাহলে কোন ধরনের বাক্যগুলোতে? আসলে ক্যান অর্থ হচ্ছে সামর্থ্য, আমাদের কোনো কিছু করার সামর্থ্য রয়েছে, এই ধরনের বাক্যগুলোতে আমরা ক্যান ব্যবহার করে বাক্য গঠন করব। যেমন দেখুন, আমি ফুটবল খেলতে পারি, আমি হয়তো বা ক্রিকেট খেলতে পারি না, বাট ফুটবল খেলতে পারি, এটি আমার সামর্থ্য। সো এই ধরনের বাক্যগুলো আমরা ক্যান ব্যবহার করে তৈরি করতে পারি। স্ট্রাকচারটি দেখুন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব অন, সেম স্ট্রাকচার, শুধু সামর্থ্য বোঝালে আমরা ক্যান ব্যবহার করব। তাহলে আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমরা বলেছি মেইন ভার্বের আগে সবসময় অক্সিলারি ভার্ব বসে, এই যে অক্সিলারি ভার্ব বসেছে, এবং এটির পর মেইন ভার্বের সবসময় বেস ফর্ম হবে, এই যে ভার্ব অন, সেজন্য দেয়া আছে, মানে প্রেজেন্ট ফর্মটি বসবে। সো এই অক্সিলারি ভার্ব মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে সাহায্য করে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বাক্যটি একটু দেখে নেই, সে ইংরেজি বলতে পারে না। তাহলে এটি নেগেটিভ করতে হবে, কি করতে হবে? ক্যানের পর জাস্ট একটি নট বসিয়ে দিতে হবে। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না। আবার যদি আমরা প্রশ্ন করতে চাই, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? হ্যাঁ, তোমার কি এটি সামর্থ্য রয়েছে ইংরেজিতে কথা বলার? সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাক্য গঠন করব? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? কোশ্চেন মার্ক হবে। তাহলে এটি কি তোমার সামর্থ্য রয়েছে? সো এই ধরনের যতগুলো বাক্য রয়েছে সবগুলো বাক্য কিন্তু আমরা ক্যান ব্যবহার করে বাক্যগুলো তৈরি করে ফেলতে পারি। সাবজেক্ট বসাতে হবে, তারপর ক্যান বসিয়ে দিতে হবে, তারপর যে কাজটি করতে পারি বা পারি না বলা হচ্ছে সেই ভার্বটি, জাস্ট ভার্বটির যে বেস ফর্ম সেটি বসিয়ে দিতে হবে। সো আমাদের কিন্তু অবশ্যই ভার্ব শিখতে হবে। ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অবশ্যই এগুলো শিখে নেবেন, এগুলো শেখা ছাড়া ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। তাহলে পরের স্ট্রাকচারটি একটু দেখি, সাবজেক্ট ক্যান বি নাউন বা অ্যাডজেক্টিভ। আমরা আগের যেটি স্ট্রাকচার দেখেছি সবকিছুই সেম, এটি হচ্ছে ওটি সম্ভাবনা থাকে, আর এটি আমরা হতে পারি, আমাদের এক ধরনের সক্ষমতা। যেমন দেখুন, সে একজন ডাক্তার হতে পারে, ভবিষ্যতে সে ডাক্তার হতে পারে, তার সে সক্ষমতা রয়েছে, সে অ্যাবিলিটি রয়েছে, সে ভালোভাবে পড়াশোনা করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সে একজন ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। আমি একজন ভালো মানুষ হতে পারি, আমি চাইলেই ভালো মানুষ হতে পারি, আমি হয়তো বা এখন একটু দুষ্ট রয়েছি বা একটু সৎ না, সো আমি চাইলেই কিন্তু ভালো হতে পারি। তাহলে আই ক্যান বি আ গুড ম্যান, আমি চাইলে ভালো হতে পারি। তুমি খারাপ হতে পারো না, তুমি খারাপ হতে পারো না, তোমার সাথে এটি যায় না। সো এই ধরনের বাক্যে আমরা জাস্ট নেগেটিভ করতে হবে, তুমি খারাপ হতে পারো না। ইউ কান্ট, ক্যান নট কে সংক্ষেপ করলে হবে কান্ট বি ব্যাড, ইউ কান্ট বি ব্যাড অর ইউ ক্যান নট বি ব্যাড, তুমি খারাপ হতে পারো না। সো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা ক্যান বি ইউজ করে তারপর নাউন বা অ্যাডজেক্টিভ, এই যে দেখুন, এই যে ব্যাড অ্যাডজেক্টিভ, এই যে গুড অ্যাডজেক্টিভ, এই যে ডক্টর নাউন। তাহলে নাউন বা এই ডক্টরের জায়গায় কিন্তু আমরা টিচার, ইঞ্জিনিয়ার, যে কোনো নাউন কিছু বসে দিয়ে আমরা বলতে পারি যে তুমি এটি হতে পারো, সেটি হতে পারো, বা এটি হতে পারো না, বা এই যে তুমি অসুস্থ হতে পারো, পারো না, বা এই যে ধরনের অ্যাডজেক্টিভ, খারাপ, ভালো, হ্যাঁ, এগুলো বসিয়ে দিয়ে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারি। এবং 41 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে কি, এই যে প্রথমটি দেখুন, আমি পারি, যেমন ফুটবল খেলতে পারি, এটি হচ্ছে
সিম্পল ভাবে পারি, আমার সক্ষমতা রয়েছে। আর যখনই ক্যান বি আসবে তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাহলে আমি পারছি, বর্তমানেই পারছি, একটি কাজ করতে পারছি, মানে আমি করছি এবং করতে পারছি, সে ধরনের বোঝাবে। যেমন দেখুন আমি হাঁটতে পারছি, ধরুন আমার পায়ে হয়তো বা আঘাত লেগেছিল হাঁটতে, যে সেটি এখন সেরে উঠেছে, আমি এখন বর্তমানে হাঁটতে পারছি। সো এই ধরনের বাক্যে আই ক্যান বি ওয়াকিং, আই ক্যান বি আই ক্যান বি ওয়াকিং, আমি হাঁটতে পারছি, সে বুঝতে পারছে না। আমি হয়তোবা বুঝাচ্ছি, সে হয়তোবা বুঝতে পারছে না যে আসলে কি বুঝাচ্ছি, হয়তোবা সে ভালোভাবে মনোযোগ দিচ্ছে না, সে বুঝতে পারছে না। হি ক্যানট বি, তাহলে বোঝার ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। যেহেতু বুঝতে পারছে না, বর্তমানেই কাজটি হচ্ছে, সেহেতু আন্ডারস্ট্যান্ডিং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, হি ক্যানট বি আন্ডারস্ট্যান্ডিং অর হি ক্যান্ট বি আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝতে পারছে না। তুমি কি বুঝতে পারছো? তুমি কি মনোযোগ দিচ্ছ ক্লাসে? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, তো তুমি কি বুঝতে পারছো, তাহলে আমাদের বাক্যটিকে কোশ্চেন করতে হবে। তাহলে আমাদের এই যে ক্যানটিকে জাস্ট সামনে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা কোশ্চেন করে ফেলতে পারি। ক্যান ইউ বি, ক্যান ইউ বি আন্ডারস্ট্যান্ডিং, তুমি কি বুঝতে পারছো? তাহলে দেখুন এই বি কিন্তু এর জায়গাতেই থাকবে, সাবজেক্টের পরে থাকবে, শুধু যে ক্যানটুকু কিন্তু সামনে চলে আসবে, ক্যান বি সামনে নিয়ে আসা যাবে না। সো আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা মে এবং ক্যানের যে তিনটি ব্যবহার আমরা শিখলাম, এগুলো বুঝতে পারছি। আসলে মে এবং ক্যানের আরো ব্যবহার রয়েছে, আরো 2-3টা করে ব্যবহার রয়েছে। সো এই ব্যবহারগুলো একটু অ্যাডভান্স, আমরা পরবর্তী ক্লাসে এই ব্যবহারগুলো শিখে নেব। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স ও রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী, অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।